আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, রিমোস এডুকেয়ার থেকে আমি রিমোন স্যার জানাচ্ছি সকলকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের একটি গুরুত্বপূর্ণ লেসন, টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য। এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ কিছু ফর্মুলা বা সূত্র নিয়ে। আমাদের পরীক্ষার হলে প্রশ্ন হাতে পাওয়ার পর প্রধান সমস্যাটা হচ্ছে প্রশ্ন পড়ে আমরা বুঝতে পারি না কোন অধ্যায় থেকে প্রশ্নটা আসছে বা এই প্রশ্নটার জন্য আমাদের কোন সূত্রটা ইউজ করতে হবে, কারণ একটা অধ্যায়েই তো অনেক ধরনের সূত্র থাকে। এই সমস্যাটার কারণ হচ্ছে আমাদের বেসিক ভালো জানা থাকে না, আমাদের কৌশলগত জ্ঞান কম থাকে অধ্যায় ভিত্তিক বা সূত্রভিত্তিক। এজন্য আমরা বুঝতে পারি না কোন প্রশ্নে কোন সূত্রটা ইউজ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনি দেখলে আপনার এই ধরনের সকল সমস্যা দূর হবে এবং আপনার টাইম ভ্যালু অফ মানি এই অধ্যায়টির কোন ক্ষেত্রে কোন প্রশ্নে কোন সূত্রটা ব্যবহার করতে হয় তার একটা সম্পূর্ণ ধারণা বা কনসেপ্ট পেয়ে যাবেন। আর একটা কথা, বিজনেস ম্যাথমেটিক্সে যে ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স বা অর্থায়নে গণিত যে অধ্যায়টা রয়েছে ওই অধ্যায়টিও এই সূত্রর দ্বারা আপনি সমাধান করতে পারবেন। অর্থাৎ ফাইন্যান্স এবং বিজনেস ম্যাথমেটিক্স দুইটা বইয়েরই মূলত একটা একটা করে অধ্যায়ের সূত্র আপনার সমাধান হয়ে যাবে এই ভিডিওটা দেখলে। তো ভিডিওটা একটু দেখে নেই, চলুন সবাই। তো টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য, আপনারা জানেন যে বর্তমানে প্রাপ্ত অর্থ ভবিষ্যতে প্রাপ্য অর্থের চেয়ে অধিক মূল্যবান। এই ধারণাটিকেই অর্থের সময় মূল্য বলে বা টাইম ভ্যালু অফ মানি বলে। এই টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য অধ্যায়টিতে আমরা আসলে বিভিন্ন সূত্রের মাধ্যমে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু নির্ণয় শিখে থাকি। প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু মানে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় শিখতে আমাদের মোট 6টা ফর্মুলা ব্যবহার করতে হয়, যার প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু দুইটা সাধারণ সূত্র আছে। আর তাছাড়া 4টা সূত্র হচ্ছে এই: প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি, ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ এবং ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ। এই 4টা সূত্র। তো সাধারণ যে দুইটা সূত্র প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালুর ছোট ছোট, সেই দুইটা সূত্রকে আমি সাধারণ সূত্র বলে থাকি। সেই সূত্র দুইটা নিয়ে ভিডিও বেসিক অ্যাডভান্স লেভেল সব লেভেলেরই আমরা অলরেডি আপলোড করেছি। আপনারা সেই ভিডিওটা দেখে নিলে আশা করছি সাধারণ সূত্র দুইটা শিখে ফেলতে পারবেন। আজকে আমরা ঝামেলার যে 4টা সূত্র, বড় বড় যে 4টা সূত্র, সেটা আপনাদের শেখাই দিচ্ছি। তো চলুন প্রিয় শিক্ষার্থীরা, আজকে শিখব ঝামেলার সূত্র। ঝামেলার সূত্র তো 4টা: প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি, ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ, ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ। আমি লিখে দিয়েছি, এডি দিয়ে অ্যানুইটি ডিউ বুঝাই, এতে অ্যানুইটি, ডিতে ডিউ, এবং ও এ দিয়ে অর্ডিনারি অ্যানুইটি, ওতে অর্ডিনারি এবং এতে অ্যানুইটি। এডি দিয়ে শুরু, ও এ দিয়া শেষ। একটু পরেই বুঝতে পারবেন আসলে শুরু বা শেষ কেন লিখলাম। তো এখন কথা হচ্ছে ঝামেলার সূত্র কখন হয়, কারণ সূত্র তো দুই ধরনের, সাধারণ সূত্র ওই যে পিবিএফবি আর ঝামেলার সূত্র। তো আসলে আমরা সাধারণ সূত্র ওই যে শুধু প্রেজেন্ট ভ্যালু শুধু ফিউচার ভ্যালুর সূত্র কখন হয়, যখন আমরা ঋণ পরিশোধ বা ব্যাংকে জমা এককালীন বা একবারে করি, তখন ওই সাধারণ ছোট সূত্র দুইটা হয়। ওই ভিডিওটা দেখলে আপনার পুরোপুরি ধারণা পাবেন। আর ঝামেলার সূত্র কখন হয়, ঝামেলার সূত্র কখন হয়, প্রশ্নে ইজ এভরি অ্যানুয়াল পেমেন্ট, অ্যানুয়াল ডিপোজিট, ইনস্টলমেন্ট বা কিস্তি বুঝালে, অর্থাৎ ঋণ পরিশোধ বা ব্যাংকে জমা এককালীন বা একবারে না করে একাধিকবারে ভেঙে ভেঙে কিস্তিতে করা হলে সেক্ষেত্রে ঝামেলার সূত্র হয়। তাহলে আপনি ঋণ পরিশোধ বা ব্যাংকে জমা এককালীন করলে সাধারণ সূত্র, আর ভেঙে ভেঙে একাধিকবারে কিস্তিতে করলে ঝামেলার সূত্র। আপনারা মনে রাখবেন, ইজ নয়তো বা এভরি, নয়তো বা অ্যানুয়াল পেমেন্ট, নয়তো বা অ্যানুয়াল ডিপোজিট, নয়তো বা ইনস্টলমেন্টের যে কোনো একটা কথা থাকবেই। আর বাংলায় যদি বলি প্রতি, প্রত্যেক, বৎসরান্তে বা কিস্তি। তো এই কথাটুকু থাকলে বুঝতে হবে ঝামেলার সূত্র হবে। এখন ঝামেলার সূত্র তো 4টা না, তো এই কখন কোনটা আবার হবে। তো এই জন্য ঝামেলার সূত্রকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে পিবি ঝামেলা আর একটা হচ্ছে এফভি ঝামেলা। তো পিবি ঝামেলার সূত্র আবার কখন হয়, প্রশ্নে লোন, বোরোয়িং, ব্রোজ, ধার বা ঋণ অর্থাৎ দায় সৃষ্টি বোঝালে পিবি ঝামেলার সূত্র হয়। অপরদিকে এফবি ঝামেলার সূত্র কখন হয়,
প্রশ্নে ইনভেস্টমেন্ট, ডিপোজিট, বিনিয়োগ, ব্যাংকে জমা অর্থাৎ সম্পদ সৃষ্টি বুঝালে এফবি ঝামেলার সূত্র হয়। এখন আবার পিবি ঝামেলা দুই প্রকার, একটা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ, একটা প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি। ফিউচার ভ্যালু বা এফবি ঝামেলার সূত্র দুই প্রকার, একটা ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ, একটা ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি। এখন ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউর সূত্র কি হবে? এ ডিভাইডেড বাই আর ইন্টু অন মাইনাস অন ডিভাইডেড বাই অন প্লাস আর হোল পাওয়ার এন ইন্টু অন প্লাস আর। এবং প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটির সূত্র এ ডিভাইডেড বাই আর ইন্টু অন মাইনাস অন বাই অন প্লাস আর পাওয়ার এন। সো আপনারা একটু খেয়াল করে দেখেন, অ্যানুইটি ডিউ আর অর্ডিনারি অ্যানুইটির সূত্র কিন্তু সেম, শুধু অ্যানুইটি ডিউর সূত্রে এই অন প্লাস আরটুকু বাড়তি। ঠিক তেমনিভাবে ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউর সূত্র এ ডিভাইডেড বাই আর ইন্টু অন প্লাস আর পাওয়ার এন মাইনাস অন ইন্টু অন প্লাস আর, এবং ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটির সূত্র এ ডিভাইডেড বাই আর ইন্টু অন প্লাস আর পাওয়ার এন মাইনাস ওয়ান। সো এখানেও দেখেন ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ এবং ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটির সূত্রের মধ্যে তফাৎ হচ্ছে শুধু এই অন প্লাস আর, অর্থাৎ অ্যানুইটি ডিউর সূত্রে অন প্লাস আরটুকু বাড়তি হয়ে থাকে। এখন স্যার এই অ্যানুইটি ডিউর সূত্র কখন হয় আর অর্ডিনারি অ্যানুইটির সূত্র কখন হয়? কিস্তি বছর, মাস বা সপ্তাহের শুরুতে দেওয়া হলে অ্যানুইটি ডিউ এর সূত্র হয়। অপরদিকে কিস্তি বছর, মাস বা সপ্তাহের যদি শেষে দেওয়া হয় তাহলে অর্ডিনারি অ্যানুইটির সূত্র হয়। তবে প্রশ্নে শুরু বা শেষ মানে শুরুতে দেওয়া হচ্ছে বা শেষে দেওয়া হয় কিস্তি, এরকম যদি কোনো কথা না বলা থাকে, শুরুতে দেওয়া হয় কিস্তি বা কিস্তি বছরের শেষে দেওয়া হয় এরকম কথা যদি না বলা থাকে, সেক্ষেত্রে আমরা অর্ডিনারি অ্যানুইটির সূত্রই ব্যবহার করি, কারণ মনে করা হয় তখন যে কিস্তি বছরের শেষে দেওয়া হয়, যদি শুরু বা শেষ প্রশ্নে না বলা থাকে। তারপরে প্রেজেন্ট ভ্যালু এই প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ, প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি সহ এই প্রত্যেকটা লেটার বা অক্ষর দিয়ে কি বোঝায় সেটা আমি একটু এক্সপ্লেইন করছি। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ বা প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি দিয়ে বোঝায় মোট ঋণ বা মোট দায়ের পরিমাণ। ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ বা ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি দিয়ে বোঝায় মোট জমা বা সঞ্চয়ের পরিমাণ। এ দিয়ে বোঝায় অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট, অ্যানুয়াল ডিপোজিট, অ্যানুয়াল পেমেন্ট মানে বার্ষিক কিস্তি বা জমার পরিমাণ। আর দিয়ে বোঝায় রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। আসলে আমরা সুদের হারের ক্ষেত্রে আর এর পরিবর্তে কিন্তু আইও চাইলে ব্যবহার করতে পারি। আর এন দিয়ে বোঝায় নাম্বার অফ ইনস্টলমেন্ট বা ইয়ার মানে কিস্তি বা বছরের সংখ্যা। এই এ আর এই এন বাদেও একটা অক্ষর মাঝে মাঝে অঙ্কের মধ্যে প্রবর্তিত হবে, সেটা হচ্ছে এম। এমটা সবসময় আসবে না, শর্ত বিশেষ আসবে। কখন সেই শর্তটা আসবে, কখন বা কোন ক্ষেত্রে আসবে? এম মানে হচ্ছে মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং মানে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ। এক বছরে একবার সুদ দেওয়াটা স্বাভাবিক, কিন্তু এক বছরে একবারের বেশিবার সুদ প্রদান করা হলে সেই একাধিকবারটাই হচ্ছে এম। প্রশ্নে যদি এম থাকে তাহলে সূত্রে কি পরিবর্তন আসবে? প্রশ্নে এম থাকলে আর কে এম দ্বারা ভাগ এবং এন কে এম দ্বারা গুণ করতে হয়। অর্থাৎ এইখানে যেখানে আর আছে সেইখানে আপনি এম যদি থাকে এম দ্বারা ভাগ করবেন, আর যেখানে এন আছে সেই এনকে এম এর মান দিয়ে মূলত গুণ করবেন আর আর কে ভাগ করবেন। হ্যাঁ, আমি আবার বলছি, এম এর মান দ্বারা আর কে ভাগ আর এন কে গুণ করতে হয়। তাহলে এই হলো আমাদের ফর্মুলা। আমাদের আগের ভিডিওতে সাধারণ সূত্রের ফর্মুলা এবং এই ভিডিওর ফর্মুলা, দুইটা ফর্মুলা যদি আপনি সম্পূর্ণ দেখতে পান এই অধ্যায়ের কোনো ম্যাথে ইনশাল্লাহ সমস্যা হবে না। আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে, রেমন সেলুকিয়ারের ফেসবুক পেজে কিন্তু আমরা নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। অর্থাৎ এই সূত্রের আবার হাতে কলমে ম্যাথ সলভ করা আপনাদের ইনশাল্লাহ শিখাবো। সো সেজন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমাদের পেজে কিন্তু নিয়মিত লাইভ ক্লাস হচ্ছে বিবিএর প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ সব ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের। তো আপনারা এই জন্য আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে ক্লাসগুলো পেয়ে যাবেন। আর রিমন সেলুকিয়ারে কিন্তু বিবিএ এবং এমবিএর সকল ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের, ম্যাথমেটিক্যাল সাবজেক্টের বিশেষ করে অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্মই ব্যাচ চলমান রয়েছে। আপনারা যারা অফলাইনে পড়তে চান, বরিশালে যারা আছেন বিশেষ করে বিএম কলেজ আর মসজিদ গেটের সামনেই আমাদের অফলাইন ক্লাসরুম, অফলাইন কোচিং, এবং অনলাইনে তো সারা বাংলাদেশে সব জায়গা থেকেই পড়তে পারবেন।
সো যারা অনলাইনে ভর্তি হতে চান বা অফলাইনে ভর্তি হতে চান, নিম্নে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের রিমোটস এডুকেয়ার পেজে SMS এর মাধ্যমে আপনারা কথা বলে ভর্তি হতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রিমোটস এডুকেয়ারের সাথেই থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।